ওকে, ঠিক আছে। তো আজকে আমাদের লিমিটের 3 নম্বর বেসিকটা আলোচনা করব। তো আমরা আজকে ইনফাইনাইট লিমিট নিয়ে আলোচনা করব, ঠিক আছে? অসীম লিমিট, অসীম লিমিট। লেখা ক্লিয়ার দেখা যাচ্ছে তো নাকি? উম, জি ভাই। ওকে, লেখাতে কোনো প্রবলেম হলে সাথে সাথে আমাকে বলবা, রেসপন্স করবা, বা কথা যদি কাইটা যায় তারপরেও রেসপন্স করবা। আচ্ছা, তো অসীম লিমিটের কনসেপ্টটা বোঝার আগে চলো আমরা অসীম জিনিসটার কনসেপ্টটা একটু বোঝার চেষ্টা করি, জিনিসটা কি। আচ্ছা, খেয়াল করে দেখো, যদি আমরা অসীম থেকে, অসীম এটা তো অসীমের সাইন তাই না, এটা হচ্ছে ইনফিনিটি, ইনফিনিটি। তো অসীম থেকে যদি আমরা কোনো কিছু বিয়োগ করি, সাপোজ মনে করো এ বিয়োগ করলাম, তাহলে কি হবে? সেটা সেটা ইনফাইনাইটি থাকবে। বা অসীমের সাথে মনে করো কোনো কিছু যোগ করি, তাহলে কি থাকবে? সেটাও ইনফাইনাইট থাকবে। বা অসীমের সাথে মনে করো কোনো কিছু গুণ করি শূন্য ছাড়া, তাহলেও কি সেটা ইনফাইনাইট থাকবে। অসীমের সাথে যদি তোমার সাপোজ কোনো কিছু ভাগ করি, তাইলেও কি থাকবে? সেটা অসীম থাকবে। এগুলো হচ্ছে জেনারেলাইজড কিছু জিনিস, এগুলো আমরা জানি, ঠিক আছে? কিন্তু সাপোজ মনে করো অসীম থেকে আমি অসীম বিয়োগ করলাম, তাহলে কি থাকবে বলো তো আমাকে, কেউ একজন বলো। অসীমই থাকবে ভাই। কেন অসীম থাকবে? অসীম থেকে অসীম বিয়োগ করলে কেন অসীম থাকবে? কারণ অসীমের তো শেষ নেই, ওইটা হয়তো বা প্রথম অসীমটা অনেক অসীম ছিল এটার তুলনায়। হ্যাঁ, এইটা এক্স্যাক্টলি ঠিক। অসীম থেকে অসীম বিয়োগ করলে এইটা অসীম থাকবে, ঠিক আছে? অসীমের সাথে অসীম যোগ করলে এটা অসীম থাকবে, এইটাতে বুঝতে কোনো সমস্যা হয় না। গুণ করলেও অসীম থাকবে, ভাগ করলেও কি থাকবে? অসীম থাকবে। কেননা একটা সাগর, এটাকে আমরা অসীম ধরতে পারি, আবার একটা মহাসাগর, এটাকেও আমরা অসীম ধরতে পারি। তো সাগর থেকে মহাসাগর বিয়োগ করলে কি আসলে কি হয়ে যায়? জিরো হয় কখনো? না, হয় না। না। তখনও আরেকটা সাগর থাকে, ওই সাগরটাও কি আমরা অসীম ধরে থাকি। তো জিনিসগুলো হচ্ছে এই টাইপের জিনিস। তো অসীমের রিলেটেড এই অ্যারিথমেটিক্স গুলো মনে মাথায় রাখো, এগুলো অনেক সময় কাজে লাগে, ঠিক আছে? তা আমাদের আলোচ্য বিষয় এইটা না, আমাদের আলোচ্য বিষয় হচ্ছে, সাপোজ খেয়াল করে দেখো, অসীম বাই অসীম, এই জিনিসটা আসলে আমরা নির্ণয় করতে পারি না, আনডিফাইন্ড, ঠিক আছে? তো এই ধরনের প্রবলেম আমরা দেখছিলাম অলরেডি লিমিটের ম্যাথের মধ্যে, যে আমাদের বিভিন্ন ধরনের প্রবলেম হয়, যে 0/0 এটার ভ্যালু যে কোনো কিছু আসতে পারে। ঠিক এরকম একটা প্রবলেম ইনফাইনাইট বাই ইনফাইনাইটের ক্ষেত্রেও কি আমার হয়ে থাকে। তো আমরা দেখছিলাম যে 0/0 ক্ষেত্রে আমরা একটা লিমিটিং ভ্যালু বের করার চেষ্টা করছি। ঠিক এরকম এই ইনফাইনাইট বাই ইনফাইনাইটের ক্ষেত্রেও আমরা একটা লিমিটিং ভ্যালু বের করার চেষ্টা করব। তো এইটার কনসেপ্টটা নিয়েই আজকে আলোচনা করব। তো এটা বোঝার জন্য, ভালোভাবে ফিল করার জন্য আমরা একটা ফাংশনের উদাহরণ টানি সবসময়। জিনিসটা হচ্ছে, ফাংশনটা হচ্ছে f of x is equal to 1/x, ঠিক আছে? এই ফাংশনটার উদাহরণ আমরা টাইনা থাকি। তো জিনিসটা কি, সাপোজ আমরা চলো ভিজুয়ালাইজ করার চেষ্টা করি। মনে করো একটা ফাংশন, এইটা আমরা একটা বাস্তব সংখ্যা রেখা আঁকলাম এখানে, আর একটা বাস্তব সংখ্যা রেখা আঁকতেছি এখানে, আরেকটা বাস্তব সংখ্যা রেখা আঁকলাম, ঠিক আছে? আরেকটা বাস্তব সংখ্যা রেখা আঁকলাম। তো এখন এই বাস্তব সংখ্যা রেখাটার মধ্যে হচ্ছে আমরা দেখব আমাদের আউটপুটটা কোথায় আসে, অর্থাৎ এটা হচ্ছে আমার এফ অফ এক্স এর সংখ্যা রেখা। স্বাভাবিকভাবে কোনো কিছু একটা ইনপুট দিলে আমি আউটপুট পাবো, তাই না? তো এই আউটপুটটা আমরা সংখ্যা রেখায় দেখাবো। এটা হচ্ছে তোমার মনে করো, কালারটা চেঞ্জ হচ্ছে, এটা 1 2 3 4 5 এরকম প্লাস ইনফাইনাইট পর্যন্ত, -1 -2 -3 -4 একদম মাইনাস ইনফাইনাইট পর্যন্ত, ঠিক আছে? এটা হচ্ছে আউটপুটটা কি আসে সেটা দেখবো। আর নিচেরটাতে মনে করো, নিচেরটাতে হচ্ছে আমরা দেখব যে ইনপুট কি দিতেছি, এটা হচ্ছে এক্স এর সংখ্যা রেখাটা, 1 2 3 4 এরকম করে ইনফাইনাইট পর্যন্ত, -1 -2 -3 এরকম মাইনাস ইনফাইনাইট পর্যন্ত, ঠিক আছে? তো আমি চলো এই ফাংশনটার মধ্যে ইনপুট দেওয়ার চেষ্টা করি, এক্সট্রা ইনপুট দেই, এর ফলে দেখি কি আসতেছে, ঠিক আছে?
তো এখানে যদি খেয়াল করে দেখো x এর জায়গায় যদি আমি 1 ইনপুট দেই তাহলে আমি কত পাবো বলো তো? 1 ফাইলটা চেঞ্জ হচ্ছে না কেন? ওকে, দাঁড়াও আমার ইয়াটাতে সিস্টেমটাতে একটু প্রবলেম হচ্ছে, একটা বাগটা ইয়া করে নেই, রেসপন্স করতেছে না ক্যানিংটা, এই ওয়ান নোটেরই একটা সমস্যা। ঠিক আছে, নাও ইটস ওকে। তো সাপোজ আমি চিন্তা করো আমি ইনপুট দিলাম হচ্ছে 1, তাহলে আমি আউটপুটও পাবো কি 1। তো আমি খেয়াল করো ইনপুট যদি দেই 2, তাহলে আউটপুট কত পাবো বলো তো? আউটপুট পাবো 0.5। একটু সংখ্যা রেখাগুলো একটু বড় বড় করে দেই, তাহলে সুবিধা আছে, বড় বড় করে দিলে 1 2 3। ওকে, সো ইনপুট দিলে 2, আমি প্রথমে 1 ইনপুট দিছি, পাইছি হচ্ছে 1। এরপর যখন ইনপুট দিব আমি 2, তখন খেয়াল করে দেখো পাবো আমি এর অর্ধেক হাফ। যখন আমি ইনপুট দিব সাপোজ মনে করো 3, তখন আমি আউটপুট পাবো তোমার 0.33, হুইচ ইজ আরো কম। ঠিক আছে, এরপর যখন আমি ইনপুট দিব 4, তখন আমি পাবো অ্যাপ্রক্সিমেটলি 0.25, অ্যাপ্রক্সিমেট না, এক্স্যাক্টলি 0.25 এরকম পাবো। ঠিক আছে, তো এইভাবে আমি ইনপুট দিতে পারি একের চেয়ে বড় সংখ্যা। এখন খেয়াল করে দেখো যদি আমি এই জিনিসটার একটু বিপরীত জিনিস ঘটাই, যেমন খেয়াল করে দেখো আমি ইনপুট দিলাম হাফ, তাহলে আমি আউটপুট পাবো কত 2। ঠিক আছে, এখন মনে করো আমি ইনপুট দিলাম হচ্ছে তোমার 0.3, তাহলে আমি আউটপুট পাবো কি 3। এরপর যদি আমি দেই ইনপুট 0.25, তাহলে খেয়াল করে দেখো আরো কম দিলে আমি অ্যাপ্রক্সিমেটলি 4 পাবো আর কি। ঠিক আছে, তো একটা প্যাটার্ন এখানে খেয়াল করার মতো জিনিস যে আমি ইনপুট যত ইনফাইনাইটের দিকে নিয়ে যাচ্ছি, আমার আউটপুট তত এই জিরো এর কাছাকাছি আসতেছে। এটা তো জিরো মাঝখানে, তাই না? অবশ্যই মাঝখানে এটা জিরো, তো জিরো এর কাছাকাছি আসতেছে। আবার আমি ইনপুট যত জিরোর কাছাকাছি নিয়ে যাচ্ছি, আমার আউটপুট তত এই দূরে সরে যাচ্ছে, অর্থাৎ ইনফাইনাইটের কাছাকাছি চলে যাচ্ছে। তার মানে যদি কেউ আমাকে জিজ্ঞেস করে যে এই জায়গাতে এফ অফ এক্স যেটা হচ্ছে 1/x, এইটার লিমিটিং ভ্যালু, অর্থাৎ এক্স টেন্ডস টু যদি ইনফাইনাইট করি, তাহলে এটা লিমিটিং ভ্যালু কি হবে? এটা লিমিটিং ভ্যালু হবে কি 0। অর্থাৎ এই ইনপুটের ভ্যালু তুমি যদি অসীমের কাছাকাছি নিয়ে যাও, তাহলে ফাংশনের ভ্যালুটা কি জিরোর কাছাকাছি আসতে চায়। আর যদি তুমি রিভার্স করো, অর্থাৎ ইনপুটের ভ্যালুটা খেয়াল করে দেখো, এই যে লিমিট x টেন্ডস টু 0, অর্থাৎ ইনপুটের ভ্যালুটা জিরোর কাছাকাছি নিতে চাও, তাহলে আউটপুটের ভ্যালুটা কি ইনফাইনাইটের কাছাকাছি যেতে চায়। ঠিক আছে, এটা হলো তোমার কি বলা যায় যে এটা হচ্ছে তোমার এই লিমিটটার আলোচ্য বিষয়, যে অসীমের লিমিটগুলো সাধারণত এইভাবে কাজ করে। ঠিক আছে, তো অসীমের লিমিট নিয়ে কারোর কোনো কোশ্চেন আছে? না ভাই। আচ্ছা, তো এখন অসীমের লিমিটগুলো সাধারণত যদি যখন আমাদের ম্যানিপুলেট করতে হয়, সাপোজ একটা ম্যাথের কথা চিন্তা করো, তো স্বাভাবিকভাবে আমরা তো লিমিটের ম্যাথ এখনো অফিসিয়ালি করা শুরু করি নাই, আমরা শুরু করব খুবই শীঘ্রই। বাট এক্সাম্পলের জন্য খেয়াল করো, তোমাদের বইয়ে যে এক্সাম্পলটা আছে সেটাই আমি লিখতেছি। খেয়াল করে দেখো, বলা আছে একটা ফাংশন যেটা লিমিট এক্স টেন্ডস টু নিতে হবে ইনফাইনাইট, তোমার আছে 3x + 5
ডিভাইডেড বাই আছে তোমার 5x - 3। ঠিক আছে? তো এখন প্রথমেই যখন আমরা লিমিটের কোনো ম্যাথ করতে যাব তখন সরাসরি লিমিটটা বসায় দেখব আমরা। ঠিক আছে? যে আসলেই কোনো সমস্যা হয় কিনা। সমস্যা বলতে আমি বুঝাতে যাচ্ছি 0/0 বা ইনফাইনাইট বা 0/ইনফাইনাইট বা ইনফাইনাইট/0 এই টাইপের কোনো টার্ম আসে কিনা। তো এগুলো যদি আসে তাহলে সমস্যা আছে। তখন আমার একটু কি বলে একটু কাটছাট করে মোকাবেলা তারপরে হচ্ছে আলজাবার করে করে আমাকে এটা একটা সুন্দর ফর্মে নিয়ে আসতে হবে। আর যদি তোমার লিমিট বসানোর সাথে সাথে এরকম সুন্দর ভ্যালু আইসা পড়ে তাহলে আর ওরকম কাটছাট করার দরকার নাই, ওই লিমিটের ভ্যালুটা সরাসরি বসাই দিলেই কি হয়ে যাবে আমার লিমিটিং ভ্যালুটা বের হয়ে যাবে। তো এইখানে খেয়াল করে দেখো ভ্যালুটা বসাই দেখি যে জিনিসটা আসলে হয় কি লিমিট এক্সটেন্ডস টু ইনফাইনাইট। তো যদি ইনফাইনাইট বসাই 3 ইন্টু ইনফাইনাইট প্লাস 5 ডিভাইডেড বাই 5 ইন্টু ইনফাইনাইট মাইনাস 3। তো ইনফাইনাইট বসাই দিলে উপরেও ইনফাইনাইট নিচেও ইনফাইনাইট, তাহলে আসলে আমাদের একটা সমস্যাযুক্ত টার্ম আসতেছে। তো এই টার্ম তো আমরা অ্যাকসেপ্ট করি না, দ্যাটস ওয়াই আমাদের সরাসরি লিমিট বসাইলে কি হবে না, আমাদের একটু কাটছাট করতে হবে। তো এই কাটছাটটা কিভাবে করব, এটা করার পদ্ধতি হলো যখন খেয়াল করে দেখো বিভিন্ন লিমিট বিভিন্ন প্রক্রিয়ায় হ্যান্ডেল করতে হয়। লিমিটের যখন ইনফাইনাইট থাকে তখন এটাকে হ্যান্ডেল করার একটা প্রসেস হলো যে এক্স এর ম্যাক্সিমাম যে পাওয়ারটা আছে সেটা কমন নিয়ে নাও। এখানে এক্স এর ম্যাক্সিমাম পাওয়ার 1, এখানে 1, তো এক্স কমন নাও। এক্স কমন নিলে এখানে থাকতেছে 3 আর প্লাস 5/x থাকতেছে নিচে। ঠিক আছে? আর এখানে x কমন নিলে থাকতেছে x 5 মাইনাস 3/x। তো খেয়াল করে দেখো এখানে x x হয়ে যাচ্ছে মোকাবেলা। তো মোকাবেলা হয়ে গেলে লিমিট x টেন্ডস টু ইনফিনিট, তাহলে থাকতেছে 3 প্লাস 5/x, এখন 5 মাইনাস 3/x। তো খেয়াল করো এখন যদি আমি লিমিটিং ভ্যালুটা বসাই তাহলে আসলে কি হচ্ছে, এই 5x এর জায়গায় এই ইনফিনিট বসে যাচ্ছে, এই 3x এর জায়গায় ইনফিনিট বসে যাচ্ছে। আমরা জানি সামথিং ডিভাইডেড বাই ইনফিনিট ইজ ইকুয়াল টু কত, 0 না? তার মানে এই টার্মটা হয়ে যাচ্ছে কি 0, এই টার্মটাও হয়ে যাচ্ছে কি 0। তাহলে লিমিট বসাইলে শুধুমাত্র থাকতেছে 3 আর থাকতেছে 5, তার মানে এইটাই হবে আমার লিমিটিং ভ্যালু। ঠিক আছে? তো এইভাবে অ্যাকচুয়ালি আমরা হ্যান্ডেল করব। তার মানে লিমিট যখন ইনফাইনাইট দেওয়া থাকবে তখন আমরা চেষ্টা করব x কমন নিয়ে xটা কাটাকাটি করে দিতে, আর এই রকম যে টাইপের টার্মগুলো আছে এগুলোকে 0 বানাই দিতে। আর বাকি যেগুলো x বর্জিত টার্ম থাকবে ওইগুলোই অ্যাকচুয়ালি আমার দিন শেষে কি করবে, আমাকে অ্যানসারের দিকে নিয়ে যাবে। ঠিক আছে? তো এটা ছিল অসীম লিমিট রিলেটেড আলোচনা প্লাস অসীম লিমিট কিভাবে সলভ করা হয় সেটার বেসিক। ঠিক আছে? তো এখন আমরা আরেকটা টার্ম দেখব, সেটা হচ্ছে তোমার অসীম লিমিট তো আমরা দেখলাম, এখন আরেকটা টার্মের সাথে আমরা পরিচিত হব, সেই টার্মটা হচ্ছে ধারা। ধারা নিয়ে আমাদের অনেক কাজ করতে হবে। তোমরা 9-10 এ সিরিজ পড়ছো না? হ্যাঁ আচ্ছা, জি ভাইয়া। আচ্ছা সিরিজ যেহেতু পড়ছো তাহলে তোমাদের মোটামুটি সিরিজ সম্পর্কে একটা ধারণা আছে, সিরিজ বা ধারা। তো বেসিক্যালি সিরিজ আসলে কি কি ছিল বলো তো, কেউ একজন বলতে পারবা সিরিজ কি ছিল? আচ্ছা ঠিক আছে, সিরিজ আসলে জিনিসটা ছিল এরকম যে অনুক্রমকে যখন আমরা যোগ বিয়োগ আকারে বা কোনো অপারেটরের সাহায্যে প্রকাশ করব ধাপে ধাপে ক্রমান্বয়ে, তখনই সেটা আসলে ধারা হয়ে যায়। এখন অনুক্রম কি, অনুক্রম হচ্ছে একটা নির্দিষ্ট নিয়মে কতগুলো সংখ্যার পর সংখ্যা লিখে যাওয়া, এগুলোই ছিল আমার অনুক্রম। ঠিক আছে? তো আমাদের আলোচনার বিষয় এইটা না, আমাদের আলোচনার বিষয় হচ্ছে ধারাটা আসলে কিভাবে বানানো যায়। ঠিক আছে? এটা ভালো মতো বোঝার জন্য আমাদেরকে বুঝতে হবে একটা থিওরি, এটাও আমি এক সিনিয়র ভাই থেকে শিখছি, দা কুমড়া থিওরি। কি কুমড়া থিওরি? তোমরা মনে হয় অনেকে জানো এটা, না? জি ভাইয়া। হ্যাঁ, এইটা আসলে জিনিসটা হচ্ছে এরকম যে খেয়াল করে দেখো এক, এটা একটা সংখ্যা, তাই না? এই এক সংখ্যাটাকে আমি চাইলে ধারার আকারে লিখতে পারি। কিভাবে? খেয়াল করে দেখো, এককে লেখা যায় হাফ প্লাস হাফ, তাই না? কোনো সমস্যা নাই। আবার এটাকে কি করা যায়, হাফটাকে এই জায়গায় রেখে এই হাফটাকে আবার অর্ধেক করে লেখা যায় কি, এটাকে আবার অর্ধেক করে দুইটা ভাগে করে লেখা যায় 1/4 প্লাস 1/4। ঠিক আছে? তারপরে এই টার্ম গুলোকে জায়গায় রেখে জাস্ট শেষের টার্মটাকে আমি অর্ধেক করতে থাকি, তাহলে এইটাকে অর্ধেক করলে দুইটা টার্ম পাবো,
1/16 প্লাস 1/16, ঠিক আছে। আবার এটাকে যদি দুইটা ভাগ করি তাহলে আমি কি পাবো, হাফ প্লাস 1/4 প্লাস 1/16 প্লাস 1/32 প্লাস 1/32। আবার এইটাকে যদি আমি ভাগ করি তাহলে কি পাবো, আশা করি প্যাটার্নটা বুঝতে পারতেছো যে কিভাবে আসতেছে জিনিসটা, যে এইটাকে পাবো হাফ, এটাকে পাবো হচ্ছে 4, 1/16 প্লাস 1/32 প্লাস 1/64 প্লাস ডট 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 ডট, এইভাবে চলতেই থাকবে চলতেই থাকবে চলতেই থাকবে চলতেই থাকবে, ঠিক আছে। তো খেয়াল করে দেখো, দিন শেষে এত অসীম একটা ধারা যদি আমি যোগ করি, আমার যোগফল আসে কত, 1। তার মানে আসলে এই কনসেপ্টটা থেকে বোঝা যায় যে আমি চাইলে যে কোনো সংখ্যাকে একটা ধারা আকারে লিখতে পারি, ঠিক আছে। হয়তো একটু কষ্ট হইতে পারে অনেক ক্ষেত্রে, সব সংখ্যাকে আসলে বানাইতে এত সহজে পারা যায় না, তো চাইলে পারা যায় আর কি। তোমরা যখন ম্যাকলরিনের ধারা শিখবা তখন দেখবা যে জিনিসগুলো আসলে কিভাবে কাজ করে, ঠিক আছে, কিভাবে ধারা বানাইতে হয়। তো কনসেপ্টটা ছিল এরকম যে একটা সংখ্যাকে চাইলে আমি ধারায় লিখতে পারি। তো 2কে কিভাবে ধারায় লিখবো, 2কে লিখবো তোমার 1 প্লাস 1, তারপরে এই 1টাকে যেভাবে ভাঙাইছি জাস্ট এইভাবে এটাকে ধারায় আকারে লিখে দেবো, 1 প্লাস হাফ প্লাস 1/4 প্লাস 1 বাই তোমার 16, সরি 1/8 হবে। এই আমার ধারাতে একটা ভুল হয়েছে, তোমরা বললা না কেন? ও 8 মিসিং, হ্যাঁ 8 মিসিং আছে, 1/8। হ্যাঁ 1/8টা মিসিং আছে, তো 1/8টা লেখা উচিত 1/8 1/16, ঠিক আছে, 8 16 32, 8 16 32 1/62, ঠিক আছে। আচ্ছা, তো এইটা ব্যাপার না, কনসেপ্টটা ক্লিয়ার করতে পারাটাই মূল বিষয়। খেয়াল করে দেখো, তাহলে এইটা লেখা যায় 1/8 প্লাস 1/16 প্লাস 1/32 প্লাস ডট 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 ডট। তো খেয়াল করে দেখো, এইটাকেও আমরা, দুই সংখ্যাটাকেও আমরা চাইলে কি একটা ধারার মাধ্যমে প্রকাশ করতে পারি, ঠিক আছে। তো ঠিক এইরকম আমাদের ক্যালকুলাসে বা ম্যাথমেটিক্সে একটা ইম্পর্ট্যান্ট একটা সংখ্যা আছে, সেটা হচ্ছে অয়লার কনস্ট্যান্ট। কি? অয়লারস কনস্ট্যান্ট। এটাকে আমরা প্রকাশ করি ই দিয়ে। এটার ভ্যালু হচ্ছে 2.71 ডট 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 ডট, এটা একটা অমূলদ সংখ্যা, ঠিক আছে। তো তোমরা চাইলে এই ই কি এটা দেখার জন্য একটু ইউটিউবে সার্চ করতে পারো, হোয়াট ইজ ই। আমি এখানে আর আলোচনা করলাম না ই কি, কেননা আমাদের ই এর বিস্তর অ্যাপ্লিকেশন দেখতে হবে। তো যদি ই কি এটা নিয়ে আলোচনা করি তো এটার জন্য মোটামুটি আধা ঘন্টার সময় লাগবে, তো ওইটা তোমরা একটু দেখে নিও ইউটিউবে। তো আমরা ধরে নিচ্ছি যে ই হচ্ছে একটা কনস্ট্যান্ট, যেটা বিজ্ঞানী অয়লার এটা নিয়ে কাজ করছে, মেবি দ্যাটস ওয়াই তার নাম অনুসারে এই নামটা দেয়া হয়েছে। তো এই ই সংখ্যাটাকে চাইলে আমরা একটা ধারায় লিখতে পারি, ঠিক আছে। যেমন ই এর পাওয়ার যদি 1 হয় তাহলে এটা শুধুমাত্র আমাকে ই এই দিবে। ই এর পাওয়ার যদি 2 হয় তখন স্বাভাবিকভাবে এটা হবে 2.71 এর স্কয়ার, তাই না? আবার ই এর পাওয়ার যদি, খেয়াল করে দেখো, ই এর পাওয়ার যদি 3 হয় তাহলে এটা হবে 2.71 এর কিউব, ঠিক আছে। আর ই এর পাওয়ার যদি এক্স হয় তাহলে এটা 2.71 ডট 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 দিতে হবে, ডট 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 এর কি হবে, পাওয়ার এক্স হবে, ঠিক আছে। তো এই যে লাস্টে যে সংখ্যাটা লিখলাম একটা জেনারেলাইজড সংখ্যা, আমরা চাইলে এই সংখ্যাটাকে একটা ধারায় লিখতে পারি, ঠিক আছে। এই ধারাটা হইলো, এই ধারাটা তো তোমাদের মনে রাখা লাগবে, ঠিক আছে। এই ধারাটা ডিরাইভেশন হয়তো ম্যাকলরিনের ধারায় পাইতে পারো, বাট এটা আপাতত আমাদের একটু স্মরণে রাখা লাগবে এই ধারাটা, ঠিক আছে। e টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু হচ্ছে, কারো মনে আছে ধারাটা? তোমাদের বইয়ে তো থাকার কথা। জি ভাই, মনে আছে। কি ধারাটা এটা? 1 প্লাস এক্স বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস। এখানে ফ্যাক্টোরিয়ালের কিছু জিনিস আছে, আশা করি ফ্যাক্টোরিয়ালের জিনিসগুলো তোমাদের মনে আছে, তাই না? জি আমরা তো কম্বিনেশন পারমুটেশন এগুলো পড়ছিলাম। তো ই কে যদি ধারা আকারে লিখতে চাই তাহলে লেখা যায় 1 প্লাস এক্স বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল। আশা করি প্যাটার্নটা ধরতে পারছো। প্লাস ডট 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 প্লাস জেনারেল টার্মটা লিখি এক্স টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই এন ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 ইনফাইনাইট পর্যন্ত।
তো ঠিক আছে, এইভাবে আসলে ধারাটা চলতে থাকে, অসীম পর্যন্ত ধারাটা চলতে থাকে। তো সিম্পলি যদি আমি এখানে একটু চেঞ্জ আনি, কি চেঞ্জ, যে ই এর পাওয়ার করে দিলাম কি মাইনাস এক্স করে দিলাম, এক্স এর জায়গায় মাইনাস এক্স করে দিলাম, তাহলে আমার চেঞ্জটা কি আসবে এখানে, কেউ বলতে পারো চেঞ্জটা কি আসবে? 1 minus x by 1 factorial মাইনাস plus এক্স যদি এই জাস্ট এক্স এর জায়গায় মাইনাস এক্স বসাও, তাহলে যেটা হওয়ার কথা সেইটাই হবে। 0 সেটাই। ঠিক আছে, এক্স স্কোয়ারে এটার কোনো ইফেক্ট থাকবে না, কেননা স্কোয়ার করলে টার্মটা কি হয়ে যাবে, তোমার আবার প্লাস হয়ে যাবে। বাট কিউবের জায়গায় এটার ইফেক্টটা থাকবে। দ্যাট মিন্স আমরা জেনারেলাইজড ওয়েতে বলতে পারি যে বেজোর যেই টার্মগুলো আছে সেইগুলা নেগেটিভ হয়ে যাবে, আর বাকি পজিটিভ যে চার টার্ম, মানে পজিটিভ পাওয়ারের বা পজিটিভ না অ্যাকচুয়ালি জোর পাওয়ারের যে টার্মগুলো আছে সেগুলো কি থাকবে, পজিটিভই থাকবে, আর বেজোর পাওয়ারের টার্মগুলো নেগেটিভ হয়ে যাবে। এইভাবে আস্তে আস্তে চলতে থাকবে। ঠিক আছে, তো এইটা ছিল তোমার মোটামুটি ই এর দুইটা ধারা। ঠিক আছে, তো ই তো একটা স্পেশাল সংখ্যা, আমরা চাইলে যে কোনো সংখ্যাকে ধারা আকারে লিখতে পারি, যে কোনো সংখ্যার এক্সপোনেনশিয়াল ফর্মকে। ঠিক আছে, যে কোনো সংখ্যার এক্সপোনেনশিয়াল ফর্মকে আমরা চাইলে ধারা আকারে লিখতে পারি। সেটা হচ্ছে তোমার, মনে করো এ টু দি পাওয়ার এক্স, এ যে কোনো একটা সংখ্যা, এটাকে যদি আমরা ধারায় লিখতে চাই, তাহলে এই ধারাটা হবে হচ্ছে তোমার 1 প্লাস এক্স বাই 1 ফ্যাক্টোরিয়াল ইন্টু লন এ হোল টু দি পাওয়ার 1। ঠিক আছে, প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু লন এ এর হোল স্কোয়ার, প্লাস এক্স কিউব ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু লন এ হোল টু দি পাওয়ার কিউব। আশা করি প্যাটার্নটা ধরতে পারছো। তো জেনারেলাইজ টার্মটা যদি আমি লিখি, তাহলে সেটা হবে তোমার x টু দি পাওয়ার n ডিভাইডেড বাই n ফ্যাক্টোরিয়াল ইন্টু লন এ। খেয়াল করে দেখো, n তম টার্ম না, এই যে আমি টার্মটা লিখতেছি এটা কিন্তু তোমার n প্লাস 1 তম টার্ম। খেয়াল করে দেখছো এই জিনিসটা, জি ভাই, কেননা প্রথম এখানে যখন অলরেডি 0 থেকে শুরু হইছে। প্রথম 1 থেকে শুরু হওয়ার কারণে খেয়াল করে দেখো, এটা আসলে 0 থেকে শুরু হয়েছে, এখানে 1 আছে মানে 0 থেকে শুরু হয়েছে। আর এইখানে দ্বিতীয় টার্মটাতে পাওয়ার 1, তৃতীয় টার্মটাতে পাওয়ার 2, চতুর্থ টার্মটাতে পাওয়ার 3। তার মানে n প্লাস 1 তম টার্ম, n প্লাস 1 তম টার্মে কত হবে, পাওয়ারটা কি হবে, n হবে। আশা করি এই সিম্পল জিনিসগুলো আমরা জানি। ঠিক আছে, তার মানে এই a টু দি পাওয়ার x এটাকেও চাইলে আমরা ধারায় লিখতে পারি। ঠিক আছে, এখন যদি আরেকটা সংখ্যা আমি লিখতে চাই a টু দি পাওয়ার মাইনাস এক্স, তাহলে জাস্ট সিম্পলি কি করব, আমি এটা তোমাদের উপর আমি ছেড়ে দিলাম, জাস্ট এক্স এর জায়গায় মাইনাস এক্স বসাইলে যা হবে ঠিক এখানে ঠিক তাই হবে। বুঝাইতে পারছি? এক্স এর জায়গায় মাইনাস এক্স বসাইলে যা হবে ঠিক এক্স্যাক্টলি সেম জিনিসটাই এখানে তোমরা পাবা। তো এটা তোমরা নিজেরা বসায়া দেখবা আশা করি। ঠিক আছে, তো এই জিনিসটাও আমরা ধারা আকারে লিখতে পারবো। আচ্ছা, ওকে, তো খেয়াল করে দেখি। আচ্ছা, তো ধারাগুলো আগে দেখি, তারপরে হচ্ছে কত টাইপের ধারা আমাদের সামনে আসতে পারে এগুলো আমরা আস্তে আস্তে একটু দেখে দেখে দেন হচ্ছে আমরা ধারা রিলেটেড যেই প্রবলেমগুলো আছে সেগুলো দেখার চেষ্টা করব। ঠিক আছে, আচ্ছা, তোমাদের তো লগারিদম সম্পর্কে ধারণা আছে তাই না? জি ভাই। আচ্ছা, লগারিদমের কনসেপ্টটা আমি হালকা একটু রিভিউ করে দিতেছি। যে সাপোজ লগারিদম ছিল, ওকে, লগারিদম ছিল অনেকটা এরকম যে লগ a বেস b ইজ ইকুয়াল টু এক্স। এটা আসলে আমাকে একটা মেসেজ দেয়। কি মেসেজ বলে, যে a এর পাওয়ার পাওয়ার কত হলে তার মান জি হবে। b হবে। ঠিক আছে, তার মানে এইখানে বেস যেটা থাকে বলতেছে এই বেজের পাওয়ার কত হলে, পাওয়ারটা কত হলে আমাকে জানতে চাচ্ছে কি পাওয়ারটা।
পাওয়ারটা কত হলে আমার বেসটা মানে সংখ্যাটা b হবে। তো আমরা এখান থেকে ইজিলি দেখতে পাচ্ছি যে তোমার a এর পাওয়ার যদি কি হয় x হয়, তাহলে আমরা দেখব যে সেই সংখ্যাটা কি হবে b এর সমান হবে। ঠিক আছে? আর লগারিদমের যে বেসিক রুলগুলো তোমাদের মাথায় থাকা উচিত সেটা আশা করি আছে। তো আমাদের এইখানে আমরা ক্লাস 9 10 এর জেনারেল ম্যাথে এরকম দেখছিলাম, যদি বলা থাকে লগ, যদি লগ বলা থাকে, যদি লগটা বলা থাকে, লগ বলে আর যদি কোনো কিছু না বলে, তখন আমরা ধরে নেই সেটার বেস কত ছিল 10 ছিল, তাই না? জি ভাইয়া। এটা এটা আমাদের জেনারেল অ্যাজাম্পশন ছিল। বাট ক্যালকুলাস করার ক্ষেত্রে আমি বলে দিচ্ছি, যদি লগ বলে বেস বলা না থাকে তাহলে আমরা ধরে নেব সেটার বেস ই। তার মানে হচ্ছে আমরা অ্যাকচুয়ালি ন্যাচারাল লগ নিয়ে কাজ করব এখানে বেশি। ঠিক আছে? লগারিদম ন্যাচারালিস বা সংক্ষেপে আমরা এইটাকে কি বলি এল এন। ঠিক আছে? তো এই ন্যাচারাল লগ নিয়ে আমরা কাজ করব। যদি আমাদের বেস না বলা থাকে তাহলে আমরা সেটাকে ধরে নিব লন। ঠিক আছে? আচ্ছা, তো এখন এই লনের মাধ্যমে আসলে আমরা জিনিসগুলোকে, কিছু জিনিসকে ধারায় চাইলে প্রকাশ করতে পারি। কিভাবে? খেয়াল করে দেখো, আমি সরাসরি লনের ধারাটাই দেখায় ফেলবো। এছাড়া লনের কিছু ফর্মুলা আছে, যেমন সাপোজ চিন্তা করো যদি একটা জিনিস এরকম থাকে যে লগ এক্স বেস এ, এরকম একটা সংখ্যা আছে। ঠিক আছে? এরকম একটা সংখ্যা আছে, এটাকে চাইলে আমরা ট্রান্সফর্ম করে লিখতে পারি এইভাবে। তোমরা একটা ফর্মুলা জানো যে বেস আর এই উপরেরটা সেম রেখে আমরা অন্য সংখ্যা চাইলে ইনক্লুড করতে পারি। লগ এক্স বেস ই ইনটু লগ ই বেস এ, এটা কি আমরা লিখতে পারি না? জি ভাইয়া, লেখা আছে। হ্যাঁ, এটার প্রমাণ আশা করি 9 10 এ পড়ে আসছো, দ্যাটস ওয়াই আর দিচ্ছি না প্রমাণটা। তো এখন এইটাকে সিম্পলি খেয়াল করে দেখো, এই জিনিসটাকে সিম্পলি আমরা কি লিখতে পারি, লন এ লিখতে পারি না? আর এই জিনিসটাকে খেয়াল করে দেখো, আমরা আরেকটা ফর্মুলা শিখছিলাম যে লগ এ বেস বি ইজ ইকুয়াল টু লেখা যায় লগ বি বেস এ, তাই না? কোনো প্রবলেম জি নাই লিখতে পারলে। তো এইটাকেও আমরা জাস্ট যদি উল্টায় লিখে দিই 1 বাই লগ ই বেস এক্স, আর এটা অলরেডি কি হয়ে গেছে লন এক্স হয়ে লন এ হয়ে গেছে, তাহলে নিচেরটাও এখন হয়ে গেছে কি লন এক্স। তার মানে আমরা ঘুরে ফিরে এটাকে ফাইনালি যদি লিখতে চাই তাহলে লিখতে পারবো লন এ ডিভাইডেড বাই লন এক্স। তার মানে এটা ছিল আমার কি এইটা। তার মানে যে কোনো একটা সংখ্যা লগ এর বেস বা অন্য কোনো বেসে থাকলে সেটাকে আমরা লনে নিয়ে আসতে পারি চাইলে। ঠিক আছে? মনে রাখবা উপরে যেটা ছিল ওইটার লন উপরে, আর নিচে যেটা ছিল ওইটার লন নিচে। তো সিম্পলি যদি তোমাকে এইটা ঘুরাই দেই, আমি বলি যে লগ এ বেস এক্স, এটাকে আমরা লিখতে পারি কি লন এক্স ডিভাইডেড বাই কি লন এ। ঠিক আছে? এটা মারাত্মক ইম্পর্টেন্ট একটা ফর্মুলা, এটা মাথায় রেখে দাও। ঠিক আছে? কাজে লাগবে। আচ্ছা, তো এই লগারিদম জিনিসটা থেকে আমরা ধারায় কনভার্ট করতে পারি লগারিদমের সংখ্যাটাকে। ঠিক আছে? কিভাবে কনভার্ট করতে পারি খেয়াল করে দেখো, যদি তুমি লন 1 প্লাস এক্স এটাকে ধারায় কনভার্ট করতে চাও, মানে এই ফর্মটা আসলে সুন্দর ধারায় আসে আর কি। ঠিক আছে? তার মানে যেগুলো সুন্দর সুন্দর ফর্মে আসে আমরা আসলে ওই ধারাগুলো নিয়েই কাজ করব। আমি বলছি যে চাইলে প্রকাশ করা যায়, অনেক সংখ্যা আছে বাট ওইগুলো এত সুন্দর ফর্মে আসে না, দ্যাটস ওয়াই ওইগুলো নিয়ে আমরা কাজ করতেছি না। তো এটাকে চাইলে আমরা লিখতে পারি, এই ধারাটাও আশা করি তোমরা তোমাদের বইয়ে আছে, তারপর আমি লিখে দিচ্ছি এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই 2, এখানে আর ফ্যাক্টোরিয়াল নাই, প্লাস এক্স কিউব বাই 3 মাইনাস এক্স টু দি পাওয়ার 4 বাই 4 প্লাস ডট 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 ইনফাইনাইট পর্যন্ত। ঠিক আছে? এখানে তোমার n তম টার্মটা কিন্তু অ্যাকচুয়ালি পাওয়ার কি হবে nই হবে। ঠিক আছে? নিচে থাকবে n, এটা প্লাস হবে না মাইনাস হবে এটা ডিপেন্ড করতেছে তোমার কিসের উপর, পাওয়ারের উপর। খেয়াল করে দেখো এখানে, এইখানে তোমার একটা জিনিস প্লাস দিলাম বাট এটার
যখন পাওয়ার থাকে 4 পাওয়ার থাকে 2 তার মানে জোর পাওয়ার, তখন এটার সামনে মাইনাস, আর যখন পাওয়ার বিজোড় তখন এটার সামনে কি প্লাস। তার মানে -1 এটার সাথে গুণ আকারে থাকবে এই সাইনটা ডিটারমাইন করার জন্য। আর যখন এটা জোর হবে তখন মাইনাসটা কি থাকবে, প্রকাশ পাবে। আর যখন এটা বেজোড় থাকবে তখন কি এটা প্রকাশ পাবে না। তাহলে এখন আমাকে বলো যে 1 এর পাওয়ার কত দিলে এইরকম জিনিসটা ঘটানো যাবে, বলো তো। আচ্ছা, কেউ বলতেছে না। তার মানে খেয়াল করে দেখো, আমি চাচ্ছি যখন n এর পাওয়ার জোর তখন যেন নেগেটিভটা থাকে। তার মানে নেগেটিভটা রাখতে হইলে আমার অবশ্যই কি করতে হবে, এই -1 এর পাওয়ার বেজোড় বানাইতে হবে। তাহলে n এর সাথে যদি 1 যোগ করে দেই তাইলেই তো হয়ে যাবে। তাহলে -1 টু দি পাওয়ার n প্লাস 1। তাহলে খেয়াল করো, n এর পাওয়ার যখন 2 হবে তখন -1 এর পাওয়ার হবে 3, তার মানে হচ্ছে -1টা বের হয়ে আসবে। আর যখন n এর পাওয়ার 3 হবে তখন n প্লাস 1 4 হয়ে যাবে, তখন -1টা কি হয়ে যাবে, এলিমিনেটেড হয়ে যাবে। তো এইভাবে আমরা জেনারেলাইজড ফর্মে চাইলে নিয়ে আসতে পারি। ঠিক আছে, এটা ছিল একটা লগারিদমের ফর্ম। এছাড়া তোমরা চাইলে ওই মাইনাসটাও করতে পারো, অর্থাৎ যদি তোমরা লন 1 মাইনাস এক্স এর এইটার ধারাটা লিখতে চাও, তো এখন খেয়াল করে দেখো, এখন অ্যাকচুয়ালি আর কোনোটাই প্লাস থাকবে না, সবগুলোই মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, সবগুলোই মাইনাস হয়ে যাবে। এভাবে এভাবে চলতে থাকবে, মাইনাস ডট 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 ডট। ঠিক আছে, তো এইগুলো ছিল মোটামুটি আমাদের হাতের পুঁজি, অর্থাৎ ধারা রিলেটেড যখন আমরা সলভ করব লিমিটগুলো। তো মোটামুটি এই 6টা ধারা মাথায় রাখলে তোমরা এইচএসসি লেভেলের ধারার লিমিটগুলা হ্যান্ডেল করতে পারবা। ঠিক আছে, আচ্ছা। তারপরে হচ্ছে আমাদের আরেকটা উপকারী ফর্মুলা ছিল, সেই উপকারী ফর্মুলাটা ছিল তোমার দ্বিপদী উপপাদ্যের, তাই না? দ্বিপদী উপপাদ্য তো আমরা ধারা আকারে প্রকাশ করতে পারি, তাই না? দ্বিপদী উপপাদ্য, এই তোমরা কি ঘুমাই গেলা নাকি সবাই? না আচ্ছা, দ্বিপদীতে চাইলে হচ্ছে আমরা কি করতে করা যায়, ধারা আকারে প্রকাশ করা যায়। তো খেয়াল করে দেখো, আমরা জানি দ্বিপদীর জেনারেল ফর্মটা ছিল যে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন আকারে যদি তোমার কোনো দ্বিপদী থাকে, এটাকে আমরা লিখতে পারি 1 প্লাস এন ইন্টু এক্স প্লাস এন ইন্টু এন মাইনাস 1 ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল এক্স স্কোয়ার প্লাস তোমার n ইন্টু n মাইনাস 1 n মাইনাস 2 ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল এক্স কিউব প্লাস ডট 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 ডট, এভাবে ইনফাইনাইট পর্যন্ত যাইতে থাকে, তাই না? ঠিক আছে, তো এই ধারাটাও আমাদের মাথায় রাখা লাগবে যদি আমরা ধারা টাইপের লিমিটগুলো সলভ করতে চাই। ঠিক আছে, আচ্ছা। তো এটা ছিল মোটামুটি বেসিক। আর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস মাথায় রাখা দরকার, তোমরা তো এটা জানো যে ই টু দি পাওয়ার লন এক্স এটার ভ্যালু কত? এটার ভ্যালু কত বলো তো? এটার ভ্যালু হচ্ছে এক্স। ঠিক আছে, কেননা লন আর ই পরস্পরকে প্রভাবটাকে নাকচ করে দেয়, দ্যাটস ওয়াই আমরা এটাকে এক্স লিখতে পারি। ঠিক আছে, আচ্ছা, এটার প্রমাণ খুবই সহজ, তাই আর দেখাইলাম না, আশা করি তোমরা পারবা। ঠিক আছে, এখন এই ধারাগুলো যখন আমাদের দেখা হয়ে গেছে, তো আমরা এখন কিছু ফর্মুলা ডিরাইভ করব, অর্থাৎ ডিরাইভেশন বলতে গেলে এগুলা বেসিক্যালি ফর্মুলা হিসেবে ডিরাইভ করব, বাট তোমরা ম্যাথে এটা চাইলে সরাসরি অ্যাপ্লাই করতে পারবা। ঠিক আছে, এখন যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে আরো কয়েকটা লিমিট। লাস্ট ক্লাসে আমরা দেখাইছিলাম ফর্মুলাগুলো হচ্ছে তোমার এরকম টাইপের ছিল যে তোমার সাইন মানে থিটা যদি খুব ছোট হয় তখন আমরা চাইলে কনভার্সন করে লিখতে পারি, তাই না? যে সাইন থিটা বাই থিটা লিমিট থিটা টেন্ডস টু 0 ইজ ইকুয়াল টু 1, তারপর টেন থিটার জন্য ছিল কি এইটা সত্য ছিল। তো এখন আমরা এই ধারাগুলোর জন্য এই টাইপের লিমিটগুলো নিয়ে একটু আলোচনা করব, যে ধারার জন্য আসলে এই লিমিটগুলো কি হয়ে থাকে। ঠিক আছে, আমরা এখন একটা ইম্পর্টেন্ট লিমিটের ডিটারমিনেশন করব, এটা ডাইরেক্ট আমরা ফর্মুলা হিসেবে ব্যবহার করতে পারি। ঠিক আছে, তো এটা হচ্ছে তোমার প্রবলেমটা লিখতেছি, যে দেয়া আছে লিমিট x টেন্ডস টু 0 তোমার হচ্ছে e টু দি পাওয়ার x মাইনাস 1
ডিভাইডেড বাই হচ্ছে এক্স। এটার ভ্যালুটা বের করব। বেসিক্যালি এটা আমরা ফর্মুলা হিসেবে ব্যবহার করব। এটার ভ্যালু হয় হচ্ছে তোমার ইজ ইকুয়াল টু হয় 1। ঠিক আছে, এইটা বেসিক্যালি একটা ফর্মুলা। আমরা যখন ম্যাথ করব তখন আমাদের আলাদা ডিরাইভ করে এটা ব্যবহার করার কোনো দরকার নাই, কেননা আমরা এটাকে ডিরেক্ট ফর্মুলা হিসেবে ব্যবহার করতে পারি। ঠিক আছে, চাইলে আমরা এটাকে ডিরেক্ট ফর্মুলা হিসেবে ব্যবহার করতে পারি। তো যেহেতু আমরা নতুন শিখতেছি, দ্যাটস ওয়াই আমি তোমাদেরকে ডিরাইভ করে দেখাচ্ছি জিনিসটা কি বা জিনিসটা কিভাবে আসে। লিমিট এক্স টেন্ডস টু 0। তো আমরা একটু আগে ই টু দি পাওয়ার এক্স এর একটা ধারা শিখছিলাম না? তো আমরা এই ধারাটাকে ভাঙাই দেই। ই টু দি পাওয়ার এক্স এর ধারাটা ছিল তোমার 1 প্লাস এক্স বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 এভাবে ছিল। আর এখানে অলরেডি -1 দেয়া আছে, -1 লিখলাম, ডিভাইডেড বাই দেয়া আছে কি এক্স। ঠিক আছে, তো এইখানে খেয়াল করে দেখো, এখানে এই ওয়ান কি যায়, মোকাবেলা যায়, কারণ এই ওয়ান হচ্ছে প্লাস, এই -1 হচ্ছে কি মাইনাস। তো মোকাবেলা গেলে আলটিমেটলি আমার ফর্মুলাটা এইভাবে আসতেছে, লিমিট এক্স টেন্ডস টু 0। খেয়াল করে দেখো এক্স বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স টু দি পাওয়ার 4 বাই 4 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 এভাবে আসতেছে। আর খেয়াল করে দেখো নিচে কি আছে, ডিভাইডেড বাই আছে এক্স। এখন এখানে একটা কাজ করা যায় যে উপরের সবগুলা টার্মের মধ্যে এক্স আছে, তো আমরা চাইলে কি করতে পারি, এটাকে কমন নিতে পারি। তো কমন নিলে জিনিসটা কি হবে খেয়াল করে দেখো, কমন নিলে আমরা x লিমিট টেন্ডস টু 0 যদি কমন নেই তাহলে x কমন নিলাম, উপরে থাকতেছে 1, 1 বাই লিমিট মানে ফ্যাক্টোরিয়াল 1 ইজ ইকুয়াল টু 1, আর এটা হচ্ছে 1 x থাকে, আর হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল থাকে নিচে, আর এরপর থাকবে x স্কয়ার, মানে এক এক করে পাওয়ার কমে যাবে আর কি, সোজা কথা, ডট 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 করে লিখতে পারি। আর নিচে আছে তোমার কি x। তো ax মোকাবেলা, তো ax মোকাবেলা হয়ে গেলে খেয়াল করে দেখো কি লেখা যায়। তো লিমিট x টেন্ডস টু 0 থাকতেছে 1 প্লাস এক্স বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স স্কোয়ার বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 ডট, আর নিচে কিছু এখন আর নাই। এখন খেয়াল করে দেখো, এখন যদি আমি লিমিট x ইজ ইকুয়াল টু 0 বসাই দেই, তাহলে খেয়াল করে দেখো x যুক্ত সবগুলা টার্ম 0 হয়ে যাচ্ছে, তাই না? x যুক্ত সবগুলা টার্ম 0 হয়ে যাচ্ছে, তার মানে বাকি থাকে কি শুধুমাত্র 1, দ্যাট মিন্স 1 বাকি থাকে। তাহলে ফর্মুলার ডেরিভেশনটা আসলে হয়ে গেল। তো এইটা হচ্ছে ইজ ইকুয়াল টু 1 আমার দিবে ফর্মুলা। ঠিক আছে, তাই এইটাকে আমরা একটা ফর্মুলা হিসেবে মনে রাখবো যে লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x ইজ ইকুয়াল টু 1। আচ্ছা, তো এটা ছিল একটা ফর্মুলা। তারপরে হচ্ছে আমরা আরেকটা ফর্মুলা দেখব, বেসিক্যালি হচ্ছে এইটা তোমাদেরকে আমি আসলে সবগুলো ফর্মুলা ডিরাইভ করলে আমাদের অনেক সময় লাগবে, দ্যাটস ওয়াই আমি যেহেতু বেসিকগুলো তোমাদের বলে দিছি, তো আশা করি তোমরা ফর্মুলাগুলো নিজেদের থেকে কিছুটা চেষ্টা করলে দেখতে পারবা। তো আমি ফর্মুলাগুলো লিখে দেই, কারণ এগুলো আসলে খুবই সহজ, বুঝছো? যেহেতু একটা প্রসেস বুঝাই দি মানে দেখাই দিছি তোমাদেরকে, তোমরা আশা করি চেষ্টা করলেই পারবা জিনিসগুলো। আচ্ছা, ঠিক আছে, তো এখন হচ্ছে আমরা আরেকটা ফর্মুলা দেখি যে ই টু দি পাওয়ার এক্স এর চাইলে হচ্ছে আরো কিছু ফর্মুলা আমরা ডিরাইভ করতে পারি। আচ্ছা, খেয়াল করে দেখো তোমাদের বইয়ে আরেকটা ফর্মুলা দেয়া আছে, সেই ফর্মুলাটা হচ্ছে তোমার সেম টাইপের একটা জিনিস। খেয়াল করে দেখো, কালিটা চেঞ্জ করে নেই, যে লিমিট x টেন্ডস টু 0 ln 1 প্লাস এক্স ডিভাইডেড বাই এক্স ইজ ইকুয়াল টু আসবে, এইটাও আসবে 1। জাস্ট কিছুই করা লাগবে না, একটু আগে ই কে যেভাবে ভাঙাই দিলাম না, এখানে ln x টাকেও তোমরা মানে এই ln 1 প্লাস এক্স এর ধারাটাকে ভাঙাই দিবা, তাহলে দিন শেষে আসলে দেখবা ঘুরে ফিরে এই তোমার কি আসতেছে, 1 আসতেছে। তো এইটাও একটা ইম্পর্টেন্ট ফর্মুলা। ঠিক আছে, আচ্ছা, তোমাদের বই কি তোমরা তো এসইউ স্যারের বই ফলো করো না? বা দুইটাই করি, কাতাব আর এসইউ দুইটাই। আচ্ছা,
তো তোমাদের বই কি এগুলা ছাড়া আর কোনো ফর্মুলা দেয়া আছে? জি ভাই, দেওয়া আছে তো। কেতাব স্যারের বই একটু বেশি দেওয়া। কেতাব স্যারের বইয়ে অনেকগুলা দেয়া আছে। আচ্ছা, তো খেয়াল করে দেখো, এছাড়াও আরো কিছু ফর্মুলা আমরা পাইতে পারি। এখানে জাস্ট যদি একটা আমরা কাজ করি, একটু ভেরিফিকেশন করি এই ফর্মুলাটাকে, যে লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস এক্স, এখন আর লন নিলাম না, 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার n। একটু আগে আমরা দ্বিপদী উপপাদ্য দেখে আসছি না? জি। দ্বিপদী উপপাদ্যের মধ্যে আমরা এই 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার n এটাকে ভাঙাইতে পারি। তার মানে তোমরা বুঝতেছো কিভাবে করতে হবে। -1 ডিভাইডেড বাই এক্স, এটার ভ্যালু আসে n। কি আসে এটার ভ্যালু? n। এটা এটাকেও আমরা সরাসরি ফর্মুলা হিসেবে ব্যবহার করব। ঠিক আছে? আচ্ছা, এখন আরেকটা ইম্পর্টেন্ট ফর্মুলা বেসিক্যালি, এটাও তো আমাদের বইয়ে ডিরাইভ করে দেওয়ার কথা, যে লিমিট তোমার x টেন্ডস টু 0 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 1 বাই এক্স, এইটার ভ্যালু আসে ইজ ইকুয়াল টু ই। ঠিক আছে? এটা মারাত্মক ইম্পর্টেন্ট একটা ফর্মুলা। এটা আমাদের বিভিন্ন জায়গায় কাজে লাগবে। যে লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 1 বাই এক্স ইজ ইকুয়াল টু ই। তো জিনিসটা আসলে কি হচ্ছে, যদি তুমি লিমিট বসাও জিনিসটাকে, তাহলে আসলে দেখবা যে কি একটা ফর্মে আসতেছে, যে খালি এটা চেঞ্জ করি, এখানে আসতেছে 1, এক্স ভ্যালু 0 বসালে 0, আর 1 বাই 0 বসালে আসতেছে কি ইনফিনিটি। এরকম একটা টার্ম, এটা তো আমরা সাধারণভাবে ক্যালকুলেট করতে পারি না। তো ওই যে ধারাটারা ভাঙায় টাঙায় লিমিট টিমিট নিয়ে তখন দেখা যায় এটা ই এর সমান আসে। ঠিক আছে? তো এই ফর্মুলাটারই একটা সিম্পল মডিফিকেশন আছে। কি মডিফিকেশন? জাস্ট আমরা লিমিটের 0 জায়গায় ইনফিনিট নিব, সেম শেপটা রাখার চেষ্টা করব। এই যে হলুদ কালারে লিখলাম না, এরকম শেপটা রাখার চেষ্টা করব। জাস্ট লিমিট x টেন্ডস টু ইনফিনিট নিব। তো ইনফিনিট নিয়ে এই শেপটা কিভাবে সেম রাখা যায় খেয়াল করে দেখো। তখন এই শেপটা থাকে 1 প্লাস 1 বাই এক্স হোল টু দি পাওয়ার এক্স, তখন এটার ভ্যালু কি থাকে? ই থাকে। কেননা খেয়াল করে দেখো, এখনো এটা শেপ সেম আছে, 1 বসাইলে 1, আর 1 বাই ইনফাইনাইট এটা ইজ ইকুয়াল টু কি থাকে? 0, আর x এর ভ্যালুতে ইনফাইনাইট হোল টু দি পাওয়ার ইনফাইনাইট। তার মানে এটার ভ্যালু কি একদম লিমিটিং ভ্যালু কি দিবে আমাকে? সেম দিবে। এই দুইটাতে দেখতে একদম সেম হলুদগুলা, তাই না? জি। তার মানে এই দুইটা আমাদেরকে সেম ভ্যালু দিবে। তো এই দুইটা হচ্ছে মারাত্মক ইম্পর্টেন্ট ফর্মুলাগুলোর মধ্যে অন্তর্ভুক্ত, যে এগুলো আমাকে ভ্যালু দিচ্ছে, এরকম ভ্যালু দিচ্ছে। ঠিক আছে? আচ্ছা, এখানে একটু হালকা মডিফিকেশন থাকতে পারে। যদি তোমার এটার ভিতর পাওয়ারও নিয়ে আসতে চাও, তোমরা কিভাবে নিয়ে আসতে চাও, যে খেয়াল করে দেখো, যদি আমার জিনিসটা থাকে এরকম, যে সাপোজ চিন্তা করো যে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 1 প্লাস 1 বাই এক্স হোল টু দি পাওয়ার তোমার nx যদি থাকে, একটা পাওয়ার নিয়ে আসলাম না x এর সাথে। তো আমরা তো জানি যে x মানে n ছাড়া বাকি সবগুলা কি দেয় আমাকে? ই দেয়। আর nটা বাড়তি থাকার কারণে এটার পাওয়ার হবে ই টু দি পাওয়ার n। জি ভাই। বুঝতে পারছি? এগুলো হচ্ছে সিম্পল ট্রান্সফরমেশন। ঠিক আছে? তো এতক্ষণ আমরা কি ফর্মুলাগুলো শিখলাম, এগুলোর একটা সামারি যদি দেই, তাহলে প্রথম ফর্মুলাটা ছিল আমার এরকম, যে লিমিট x টেন্ডস টু 0 sin x ডিভাইডেড বাই x ইজ ইকুয়াল টু 1, এবং এটার উল্টাটাও সত্য। ঠিক আছে? জি ভাই। দুই নাম্বারটা ছিল লিমিট x টেন্ডস টু 0 tan x ডিভাইডেড বাই x ইজ ইকুয়াল টু কি? 1, এবং এটার ক্ষেত্রে উল্টাটা সত্য। এবং মজার বিষয় হলো, তোমরা যখন ইনভার্স ট্রাইগোনোমেট্রিক রেশিও পড়বা বা অনুপাত পড়বা, যেটা হচ্ছে সেকেন্ড পার্টের চ্যাপ্টার 7 এ, তখন দেখবা এই ইনভার্সের জন্য এগুলা সত্য হচ্ছে। ঠিক আছে? তারপরে যদি আমরা ইয়ার জন্য দেখি,
তারপরের ফর্মুলাগুলো কি শিখছিলাম, এগুলো ছিল ত্রিকোণমিতির জন্য। এরপর হচ্ছে ই রিলেটেড যদি সলিউশনগুলো দেখি বা ফর্মুলাগুলো যদি দেখি, লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x মাইনাস 1 ডিভাইডেড বাই x, এটার ভ্যালু ছিল 1। ঠিক আছে। আচ্ছা, তারপর লগ রিলেটেডটা যদি দেখি, তাহলে লিমিট x টেন্ডস টু 0 ln 1 প্লাস x ডিভাইডেড বাই x, এটার ভ্যালু ছিল 1। ঠিক আছে। তারপর যদি আরেকটা দেখি, লিমিট x টেন্ডস টু 0 তোমার 1 প্লাস x হোল টু দি পাওয়ার n মাইনাস 1 বাই x, এটার ভ্যালু ছিল হচ্ছে আমার n। ঠিক আছে। তারপর হচ্ছে আরেকটা দেখছিলাম আমরা লাস্টে, যেগুলো দেখছিলাম লিমিট x টেন্ডস টু তোমার 0 তে একটা, সেটা হচ্ছে তোমার 1 প্লাস x 1 বাই x ইজ ইকুয়াল টু আসতেছিল e। ঠিক আছে। তারপরটা ছিল লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 1 প্লাস 1 বাই x হোল টু দি পাওয়ার x, এটার ভ্যালু ছিল e। ঠিক আছে। তো জি যদি ভাই। হালকা মডিফিকেশন ওই উপরের দুইটারই যদি তুমি n পাওয়ার আকারে লিখো, তাহলে তোমার আসবে কি e টু দি পাওয়ার x আকারে আসবে। ঠিক আছে, e টু দি পাওয়ার n আকারে আসবে আর কি। 1 বাই x nx ইজ ইকুয়াল টু হচ্ছে e টু দি পাওয়ার n। ঠিক আছে। আচ্ছা, তোমাদের জন্য একটা চিন্তা করো দিলাম, যে যদি n শুধুমাত্র এই উপরে না থেকে এই জায়গাতেও যদি n থাকতো, n থাকে, তবে লিমিটটা কি হবে? এই জায়গায় কি গুণা করে নাকি? গুণাকারে, গুণাকারে। মনে করো এই nx আছে এই জায়গাটাতে, এই জায়গাটাতে nx আছে। ঠিক আছে। জি ভাই। যদি শুধু x না থাকে nx থাকে, তবে লিমিটিং ভ্যালু কি হবে এটা চিন্তা করো। জি ভাই, চিন্তা করছি। অনেকদিন চিন্তা করো দেই না তোমাদের, জি ভাই। চিন্তা করো। ঠিক আছে। আচ্ছা, তো এইগুলো ছিল মোটামুটি আমাদের ফর্মুলার ভান্ডার। এই ফর্মুলাগুলো যদি আমাদের মাথায় থাকে, তাহলে আশা করা যায় যে লিমিটের ম্যাথগুলো আমরা খুব ইজিলি মানে হ্যান্ডেল করতে পারবো। ঠিক আছে। আচ্ছা, লিমিট বের করার আরেকটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে তোমার কি বলে, এল হসপিটাল অনেকে বলে, আবার বলে লা হসপিটাল বা এল হসপিটালের নীতি। এইটাও আমরা শিখবো, তবে এইটা বোঝার জন্য তোমাদেরকে ডিফারেন্সিয়েশন বুঝতে হবে। দ্যাট মিন্স লিমিট বের করার ওই রুলটা শেখার জন্য আমাদেরকে মিনিমাম এই অধ্যায় 9 এর চ্যাপ্টার 4 পর্যন্ত, অর্থাৎ 9.4 পর্যন্ত শিখে তারপর লিমিটের একটা স্পেশাল রুল যেটা বেসিক্যালি ভার্সিটিতে শেখায়, ওইটা আমি তোমাদের শেখাবো না, প্যারা নাই। তোমরা চাইলে, এটা কি দেখছো তোমরা এল হসপিটালের রুলটা? জি ভাই, দেখছিলাম। আচ্ছা, ওইটাও আমরা শিখবো, প্যারা নাই। আচ্ছা, তো এটা ছিল আমাদের হাতে যেই ফর্মুলাগুলো লাগবে, সেই ফর্মুলাগুলো আমরা দেখে নিলাম। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা হচ্ছে আমাদের কনসেপ্ট ডেভেলপমেন্টে চলে যাই। এখন আমরা দেখব একটা ফাংশনকে আমরা কন্টিনিউয়াস কখন বলবো। ঠিক আছে। কন্টিনিউয়াস ফাংশন কি, বা কন্টিনিউয়াস ফাংশন কখন একটা ফাংশনকে আমরা বলতে পারি? আচ্ছা, এ পর্যন্ত কি আমার স্ক্রিন বা সাউন্ডে কোনো সমস্যা হয়েছে? না ভাই, মোটামুটি ঠিকই আছে। কন্টিনিউয়াস ফাংশন, সাপোজ কন্টিনিউয়াস, এটার বাংলাটা একটু কনফিউজিং। অবিচ্ছিন্ন ফাংশন কি? অবিচ্ছিন্ন ফাংশন। অবিচ্ছিন্ন। ঠিক আছে। মনে রাখো এটা মানে কন্টিনিউয়াস। এই বিচ্ছিন্ন শব্দটা থাকলে অনেকে কনফিউজড হয়ে যায়, মনে করে যে এটাতে ছেদ আছে, বাট জিনিসটা এরকম না। ঠিক আছে। আচ্ছা, একটা ফাংশন, স্বাভাবিকভাবে আমরা একটা নির্দিষ্ট রেঞ্জ নিয়ে কাজ করি ফাংশনের, তাই না? আমরা অলরেডি দেখছিলাম যে আমরা ফাংশনের সব জায়গা নিয়ে কাজ করি না, আমরা একটা নির্দিষ্ট রেঞ্জ নিয়ে কাজ করি। বেসিক শেপটা কোথায় গেল আমার? ইয়া,
ঠিক আছে, এই গ্রিডটা দেখা যাচ্ছে তোমাদের স্ক্রিনে? জি ভাইয়া দেখা যাচ্ছে। ওকে, তো খেয়াল করে দেখো, এটা হচ্ছে আমার একটা ফাংশন, সাপোজ আমি ডিক্লেয়ার করলাম এফ অফ এক্স, আর এটা হচ্ছে এক্স। তো ধরলাম এই ফাংশনটার একটা রেঞ্জ দিয়ে নিলাম এ থেকে বি। এই এ থেকে বি ডোমেনগুলোর জন্য আমি কোন ডোমেনগুলা বা রেঞ্জটা দেখব ফাংশনটা কি করে। তো ধরলাম ফাংশনটা হচ্ছে এরকম একটা ফাংশন আমি পাইলাম। ঠিক আছে, আমার কনসার্নের বিষয় হচ্ছে এই রেঞ্জ থেকে এই রেঞ্জে। তো দেখে বলো তো ফাংশনটা কন্টিনিউয়াস কিনা। দেখে তো মনে হচ্ছে যে হ্যাঁ, এই ফাংশনটা কন্টিনিউয়াস হওয়ার মানে হচ্ছে যে এক্স এর প্রতিটা ভ্যালুর জন্য, অর্থাৎ এই রেঞ্জের মধ্যে এ থেকে বি এর মধ্যে, অর্থাৎ এ বি সহ এ থেকে বি এর মধ্যে এক্স এর প্রতিটা ভ্যালুর জন্য তুমি কি ওয়াই পাবা বা এফ অফ এক্স পাবা। ঠিক আছে, প্রতিটা ভ্যালুর জন্য এফ অফ এক্স পাবা। এখন এটা তো আসলে দেখলেই বোঝা যায় না, তাই না? কেননা সবসময় ফাংশনে এরকম গ্রাফ দেয়া থাকে না। আমার অনেক সময় ফাংশনের কি দেয়া থাকে, যেমন এরকম ফর্ম দেয়া থাকে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 25 ডিভাইডেড বাই এক্স মাইনাস 5, এরকম ফর্ম দেয়া থাকে। তো এগুলা কেমনে বুঝবো যে এগুলা বিচ্ছিন্ন বা অবিচ্ছিন্ন কিনা? তো এইগুলা বোঝার জন্য আমার খুব সুন্দর একটা কনসেপ্ট আমরা ইউজ করি, সেটা হচ্ছে তোমার কি বলে, লিমিটের কনসেপ্টটা ইউজ করি। ঠিক আছে, সাপোজ মনে করো আমি একটা বিন্দুতে, ধরো এই সি বিন্দুতে দেখতে চাই যে এই ফাংশনটা কন্টিনিউয়াস কিনা, বা এই ফাংশনটাতে সি বিন্দুতে কন্টিনিউয়াস কিনা। ঠিক আছে, এখন কিভাবে দেখব, খেয়াল করে দেখো, আমরা জানি যে লিমিটিং ভ্যালু যদি আমরা নেই, এই ফাংশনটার জন্য আমরা কি পাবো, একটা লিমিটিং ভ্যালু পাবো, তাই না? খেয়াল করো, এই ফাংশনটার যদি আমি লিমিটিং ভ্যালু নেই, তাহলে লেফট সাইড লিমিটের জন্য আর রাইট সাইড লিমিটের জন্য আমি কি সেম ভ্যালু পাবো না এই ফাংশনটার জন্য? হ্যাঁ, সেম ভ্যালু পাবো। এখন লেফট সাইড লিমিট আর রাইট সাইড লিমিট এই দুইটা সমান হয় এনাফ না একটা ফাংশন কন্টিনিউয়াস কিনা এটা বোঝার জন্য। ঠিক আছে, এই দুইটাই এনাফ না, নট এনাফ। কেন? কেননা আমরা দেখছি যদি এই জায়গায় কোন একটা ফাংশনের ভ্যালু নাও থাকে, তখনও কি পাই আমরা, এরকম লিমিটিং ভ্যালু পাইতে পারি, যদি না ফাংশনটা পিসওয়াইজ হয়। পিসওয়াইজ না হইলে এই জায়গায় যদি ভ্যালু নাও থাকে, সাপোজ ফাংশনটা যদি এরকম হয় যে এই জায়গায় একটা ছেদ আছে, এরপরে যাচ্ছে, এরপরেও আমরা এটার কি পাবো, একটা লিমিটিং ভ্যালু পাবো, কেননা রাইট সাইড লিমিট আর লেফট সাইড লিমিট দুইটাই কি একই দিকে ধাবিত হচ্ছে। তো এই কারণে যখন আমি ফাংশনটাকে কন্টিনিউয়াস বলতে চাবো, তখন আমাকে এই ফাংশনটার মধ্যেই এই বিন্দুটাকে ইনপুট দিয়ে দেখতে হবে যে আমি যেই ভ্যালুটা পাচ্ছি সেই ভ্যালুটা এই লেফট সাইড লিমিট আর রাইট সাইড লিমিটের সাথে মিলতেছে কিনা। তার মানে খেয়াল করে দেখো, একটা ফাংশন কন্টিনিউয়াস হওয়ার জন্য শর্তটা কি, যে শুধুমাত্র লেফট সাইড লিমিট আর রাইট সাইড লিমিট তো সমান হইতেই হবে, এরপরে কি ওই বিন্দুতে ফাংশনটার ভ্যালুও তাদের সমান হইতে হবে। কি হইতে হবে? ওই বিন্দুতে ফাংশনটার ভ্যালু কি হইতে হবে, তাদের সেম হইতে হবে। এইটা হচ্ছে সেই মহাসূত্রটা, যেটা হচ্ছে কন্ডিশন যে একটা ফাংশন ডিফারেন্সিয়েবল হবে কিনা, অর্থাৎ একটা ফাংশনের ডিফারেন্সিয়েট করতে পারবো কিনা একটা পয়েন্টে, সেইটার শর্ত হচ্ছে এটা। ফর ঠিক আছে, একটা ফাংশনের কন্টিনিউয়াস হওয়ার শর্ত। ঠিক আছে, আচ্ছা, এতটুকু বুঝতে পারছো তোমরা? ভাইয়া জি ভাইয়া। হ্যাঁ বলো, কোশ্চেন থাকলে বলো। না ভাই, কোশ্চেন নাই। আচ্ছা, এটা হচ্ছে একটা ফাংশন অবিচ্ছিন্ন বা কন্টিনিউয়াস হওয়ার শর্ত। ঠিক আছে, এখন এইখানে একটা কিন্তু আছে, একটা ফাংশন তোমার কন্টিনিউয়াস হইলেই যে ডিফারেন্সিয়েবল হবে এরকম না, জিনিসটা এরকম না।
কেননা খেয়াল করে দেখো, এরকম যদি একটা ফাংশন থাকে যে একটা ত্রিভুজ আঁকলাম, এই যে পিক যে পয়েন্টটা দেখতেছো না, এই যে পিক যে পয়েন্টটা দেখতেছো, জি এই বিন্দুতে আমরা চাইলেই ডিফারেন্সিয়েশনের ভ্যালু বের করতে পারি না। কেন? এই বিন্দুতে আমরা ডিফারেন্সিয়েশন করতে পারি না। বা মনে করো এরকম একটা এজ আছে, এরকম খাড়া ঢাল আছে, বা মনে করো এরকম চোখা শার্প প্রান্ত আছে, এগুলো চাইলেই আমরা ডিফারেন্সিয়েশন করতে পারি না। ঠিক আছে, কেন ভাইয়া? জাস্ট আপাতত মাথা রাখো, এই এখন আমরা ডিফারেন্সিয়েশন শিখছি, তো শিখলে বুঝতে পারবা। আমরা তো এখনো লিমিটেই আছি, জাস্ট তোমাদের মাথায় একটা ধারণা দিয়ে রাখলাম যে এরকমও হইতে পারে। ঠিক আছে, ঠিক আছে। তো এইটা আপাতত আমরা ধরে নিচ্ছি একটা ফাংশন কন্টিনিউয়াস হওয়ার শর্ত। এখন তোমাদের জন্য একটা চিন্তা করো দিব যে সাপোজ চিন্তা করো ফাংশনটা আঁকতেছি, ফাংশনটা এসে পড়ো, হাতে জায়গা ফেলি। সাপোজ খেয়াল করে দেখো আমার এরকম একটা ফাংশন আছে, এই এই বিন্দুতে ছেদ আছে, এই ধরলাম এই তোমার এটা হচ্ছে তোমার সি বিন্দু, সি বিন্দুতে ফাংশনটার ভ্যালু আছে এই পয়েন্টে, উইচ ইজ মনে করো হচ্ছে তোমার পি, পি ভ্যালু আছে। ঠিক আছে, আবার এখান থেকে তোমার একটা ছেদ নিয়ে ফাংশনটা এভাবে গেছে। ঠিক আছে, আমি বুঝাতে পারছি জিনিসটা? জি ভাই বুঝতে পারছি। ফাংশনটা হচ্ছে এরকম যে প্রথমে সুন্দর মতো আসছে, এরপরে ছেদ আছে, তারপরে নিচেরটা তো ছেদ আছে, বাট এই বিন্দুতে এর আগে আমরা দেখছিলাম যে কোনো ভ্যালু ছিল না, আবার লিমিটিং ভ্যালু ছিল না, বাট এবার আমি মনে করো এই বিন্দুর জন্য, স্পেশাল এই বিন্দুর জন্য আমি একটা ভ্যালু দিয়ে দিলাম পি। ঠিক আছে, তোমরা আমাকে বলবা যে এই যে গ্রাফের যে ফাংশনটা আছে, এই গ্রাফের ফাংশনটা প্রথমত এটা কন্টিনিউয়াস কিনা, দ্বিতীয়ত এইটা লিমিট বের করা যাবে কিনা, লিমিট এক্সিস্ট করে কিনা, তৃতীয়ত উপরের ধারণা অনুযায়ী তোমরা একটু বলবা যে এটা ডিফারেন্সিয়েট করা যায় কিনা। বা পড়ার নাই তো না এগুলো। পারলেও সমস্যা নাই, আচ্ছা জাস্ট চিন্তা করতে দিলাম। 3 নাম্বারটা না পারলেও সমস্যা নাই, এই কারণে স্টার দিলাম, বাট বাকি উপরের দুইটা পারা উচিত, কেননা অলরেডি আমরা এই থিওরিগুলা আলোচনা করে ফেলছি। ঠিক আছে, আচ্ছা। তো এখন এই রেকর্ডিংটা কি বন্ধ হয়ে গেল নাকি? জি ভাই বন্ধ হয়ে গেছে। কই? হ্যাঁ, এতক্ষণ কি ক্লাস রেকর্ড হয় নাই? না না, জি হচ্ছে ভাই রেকর্ড, হয়েছে তো। না রেকর্ড হচ্ছে। চিহ্ন হচ্ছে, চলে গেছে। না না ঠিক আছে রেকর্ড হচ্ছে। রেকর্ড হচ্ছে। আচ্ছা, অসুবিধা নাই। তাহলে আমি যেন কি দেখাতে যাচ্ছিলাম, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তো খেয়াল করে দেখো। আবার স্ক্রিন তো দেখা যাচ্ছে নাকি? জি আচ্ছা ঠিক আছে, তো এটা ছিল মোটামুটি আলোচনা, যে কি তোমাদের চিন্তা করতে হবে। এটা তো চিন্তা করে দিছি, দ্যাটস ওয়াই স্পেসিফিক করে দেই, চিন্তা করো। ঠিক আছে, আচ্ছা। তো এখন ফাংশনের কন্টিনিউটি বা কন্টিনিউয়াস জিনিসটা যখন বুঝে গেছি আমরা, তখন আমাদের একটা যোগ্যতা তৈরি হয়েছে। এই যোগ্যতাটা হয়েছে কি, খেয়াল করে দেখো, যে এখন যদি দুইটা ফাংশন নিয়ে আমরা কাজ করি, মনে করো সাপোজ দুইটা ফাংশন আছে, যে ফাংশনের মানে অবিচ্ছিন্ন ফাংশন যদি হয় তাহলে তাদের কিছু ক্যারেক্টারিস্টিক্স থাকে। সাপোজ মনে করো দুইটা ফাংশন আছে এফ অফ এক্স আর জি অফ এক্স, এরা একটা নির্দিষ্ট ব্যবধির মধ্যে অবিচ্ছিন্ন। আমি বলে দিছি এরা এই এ বি রেঞ্জের মধ্যে, বা রেঞ্জ না সরি ডোমেনটার মধ্যে এরা অবিচ্ছিন্ন। ঠিক আছে, এইটা ধরো হচ্ছে তোমার, এই যে আবার এটা একটু প্যারা দেওয়া শুরু করছে।
এটা মনে করো f of x আর এটা মনে করো তোমার হচ্ছে g of x। দেখা যাচ্ছে? জি ভাই। তাহলে দেখেই বোঝা যাচ্ছে যে এই দুইটা কন্টিনিউয়াস। তো এখন কন্টিনিউয়াস ফাংশনের ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে যে দুইটা কন্টিনিউয়াস ফাংশন সাপোজ এরা মনে করো এই সি বিন্দুতে যদি কন্টিনিউয়াস হয়, সি বিন্দুতেও তাদের কোনো বিচ্ছিন্নতা নাই, তখন তুমি দেখতে পাবা যে এই সি বিন্দুর জন্য f of x প্লাস g of x এই দুইটার যোগফল কি হবে? কন্টিনিউয়াস হবে। একদম সহজ জিনিস না? দেখেই বোঝা যায় এটা তো হবেই, তাই না? এবং এই বিন্দুতে f of x মাইনাস g of x তাদের বিয়োগফলও কন্টিনিউয়াস হবে। এবং মজার বিষয় হলো f of x ইনটু g of x এইটাও কি হবে? কন্টিনিউয়াস হবে। তাহলে 4 নাম্বারটা কি হবে তোমরা বলে দাও। ভাগ একটু চিন্তা করে বলো ভাগটা হবে কিনা। হ্যাঁ, মনে হবে। মনে হয় হলে হবে না। খেয়াল করে দেখো, ফাংশনের যদি একটা ফাংশন এরকম থাকে, সাপোজ চিন্তা করো যে সি বিন্দুটাতে এই g of x ফাংশনটার ভ্যালু হচ্ছে 0, ঠিক আছে? তাহলে তো হবে। তার মানে 0 থাকলেও কিন্তু এটা কন্টিনিউয়াস ভ্যালু আছে আর f of x এর ভ্যালুটা এরকম। তাহলে যদি ভাগ দেই তাহলে কি এটা কন্টিনিউয়াস থাকবে? সামথিং বাই 0 তো আমার না ভাই। অ্যাকচুয়ালি সমস্যা দিচ্ছে, তাই না? তার মানে কন্টিনিউয়াস এটা তখন হইতে পারবে যখন g of x not is equal to কি? 0। বুঝাতে পারছি? আচ্ছা, তো এই জিনিসটা মাথায় রাখা দরকার, ঠিক আছে? তার মানে অবিচ্ছিন্ন ফাংশনের ক্যারেক্টারিস্টিক্স গুলো আমরা দেখে ফেললাম, ঠিক আছে? ওকে, তো এখন আমরা হচ্ছে একটা থিওরেম আজকেই দেখে ফেলি। অবশ্য দুইটা থিওরেম আমাদের বাকি আছে, একটা হচ্ছে মিন ভ্যালু থিওরেম আর একটা হচ্ছে ল্যাগ্রাঞ্জের মিন ভ্যালু থিওরেম, ঠিক আছে? তো আমি জাস্ট আজকে ইনটিউশনটা দিব, নেক্সট দিন হচ্ছে আমরা ম্যাথমেটিক্যালি এটা প্রুফ করব যে জিনিসটা আসলে কি। তো খেয়াল করে দেখো, এটা হচ্ছে ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালু থিওরেম। ঠিক আছে, ল্যাগ্রাঞ্জের তোমার গড় মান উপপাদ্য আর কি যেটা বলা হয়। তো ইনটিউশনটা কি এটার? সাপোজ মনে করো আমি একটা গ্রিড নিয়ে নিচ্ছি, আহ, যদি এরকম একটা গ্রিড আমার থাকে, সাপোজ হোয়াট ইজ দিস, হ্যাঁ, গ্রিডটা কি দেখা গেছে? হ্যালো, জি ভাই, দেখা গেছে। আচ্ছা, ঠিক আছে। তো খেয়াল করে দেখো, তো এই গ্রিডটা, তো এইখানের মধ্যে যদি আমি তোমাদেরকে বলি যে আমার একটা ফাংশন আছে, সাপোজ ফাংশনটা হচ্ছে তোমার এরকম একটা ফাংশন আছে, ঠিক আছে? আচ্ছা, এটা বেশি বাঁকা হয়ে গেছে, মুছা দেই। ফাংশনটা সাপোজ মনে করো একটা সুন্দর, যেহেতু নতুন বোঝাচ্ছি একটু সুন্দর ফাংশনটা দিয়ে বুঝাই। এরকম একটা ফাংশন আছে, ঠিক আছে? কোন রেঞ্জের মধ্যে? এবি রেঞ্জের মধ্যে। এবি রেঞ্জের মধ্যে এটা হচ্ছে তোমার এক্স, এটা হচ্ছে তোমার এফ অফ এক্স, ঠিক আছে? এখন ল্যাগ্রেঞ্জের মিন ভ্যালু থিওরেম বলে, খেয়াল করে দেখো, এই বিন্দুর ভ্যালুটা তাহলে আমরা কি বলতে পারি? এই যে এই বিন্দুটাতে যে ভ্যালুটা আসছে ফাংশনের এই বিন্দুতে, এটাকে আমরা বলতে পারি না এফ অফ এ? বলা যায় কিনা বলো তো? বলা যায় তো। আর এই বিন্দুর ভ্যালুটাকে কি আমরা কি বলতে পারি? এফ অফ বি। তো ল্যাগ্রেঞ্জের মিন ভ্যালু থিওরেম বোঝানোর জন্য আমাকে বলতেছে যে এদের মধ্যে একটা সরল রেখা আঁকো। কি করো? একটা সরল রেখা, ঠিক আছে? তো সরল রেখা আঁকলে এই সরল রেখাটার একটা ঢাল থাকবে না? বলো তো আমাকে। হ্যাঁ, ডাল থাকবে। অবশ্যই একটা ঢাল থাকবে। তো এটা আমি পেছনের দিকেও যদি বাড়াই
খেয়াল করে দেখো এই সরল রেখাটার একটা ঢাল থাকবে। তো এই সরল রেখাটার ঢালটা কি হবে এটা আমরা জানি যে এই সরল রেখাটার ঢালটা হবে x এর কতটুকু পরিবর্তন হয়েছে y এর কতটুকু পরিবর্তন হয়েছে এইটার রেশিওই তো, তাই না? তাহলে খেয়াল করে দেখো y এর কতটুকু পরিবর্তন হয়েছে এটা কিভাবে বুঝবো? y এর পরিবর্তন হয়েছে f of b মাইনাস f of a, আর x এর কতটুকু পরিবর্তন হয়েছে b মাইনাস a, তাই না? আর আমার এই কমলা কালারের বা অরেঞ্জ রঙের অরেঞ্জ লাইনটার স্লোপ এটা হচ্ছে আমার del y by del x which is f of b minus f of c sorry f of a divided by b minus a, ঠিক আছে? জি ভাই। তো ল্যাগ্রেঞ্জের মিন ভ্যালু থিওরেম বলতেছে বা এলএমভিটি, আমি এরপরে আর এই পুরাটা বলবো না, এটা সংক্ষেপে আমি কি বলবো? এলএমভিটি, ঠিক আছে? এই এলএমভিটি জিনিসটা আমাদেরকে বলতেছে যে তুমি এই রেঞ্জের মধ্যে এই এ আর বি এর মধ্যে এমন একটা পয়েন্ট পাবা, এমন একটা পয়েন্ট অবশ্যই পাবা যেই পয়েন্টে তুমি যদি একটা স্পর্শক আঁকো, যেই পয়েন্টে তুমি যদি একটা স্পর্শক আঁকো সেই স্পর্শকটার ঢাল এই সরল রেখাটার ঢালের সমান হবে। কি বললাম? যে কোন একটা ফাংশন যদি কন্টিনিউয়াস হয় এবি রেঞ্জের মধ্যে, তাহলে এই দুইটা ম্যাক্সিমাম এবং মিনিমাম ভ্যালুর, ম্যাক্সিমাম মিনিমাম না অ্যাকচুয়ালি এই রেঞ্জের ভ্যালুগুলো অর্থাৎ প্রান্ত যে ভ্যালুগুলো আছে ওইগুলা দিয়ে যদি একটা সরল রেখা আঁকি, ওই সরল রেখার ঢালটা যা হবে বা ওই সরল রেখার ঢালের ভ্যালু যা হবে, তুমি এই দুই রেঞ্জের মাঝখানে এ বি এর মাঝখানে এমন একটা পয়েন্ট অবশ্যই পাবা যেই পয়েন্টে ফাংশনটার উপর যদি স্পর্শক আঁকো ওই স্পর্শকের ঢালটাও এই সরলরেখার ঢালের সমান হবে। দ্যাট মিন্স যদি এই পয়েন্টটা হয় এইটা, এই পয়েন্টটা হয় এইটা, তাহলে এক্স বরাবর যদি আমি এটা নিয়ে আসি তাহলে ধরলাম এই পয়েন্টটা হচ্ছে সি, আমি নাম দিলাম, তাহলে এই বিন্দুতে এই পয়েন্টটার ঢাল কি হবে? এফ অফ সি, এইটার ডিফারেন্সিয়েশন না? হ্যাঁ। মনে রাখবা আমরা কোন একটা ফাংশনকে ডিফারেন্সিয়েশন করতে কি লিখি? এফ অফ এক্স, এটা তো হচ্ছে ফাংশনটার ডিফারেন্সিয়েশন, তাই না? জি ভাইয়া। তো বারবার এই ডিডিএক্স লেখাটা খুবই বিরক্তিকর, এই কারণে আমরা একবার ডিফারেন্সিয়েশন করলে ফাংশনটার উপরে একটা দাগ দিয়ে জাস্ট বুঝাই দেই ডিফারেন্সিয়েশন। বুঝাইতে পারছি? তার মানে এখন যদি ফাংশনের উপরে এরকম একটা খাড়া বাঁকা দাগ পাই তার মানে হচ্ছে এটা একবার ডিফারেন্সিয়েশন হইছে, ঠিক আছে? জি ভাইয়া। যদি দুইবার ডিফারেন্সিয়েশন করি তাহলে দাগটা দিব দুইটা দাগ, যদি তিনবার করি তাহলে তিনটা দাগ দিব। বুঝাইতে পারছি জিনিসটা? জি। আচ্ছা, তো তার মানে হচ্ছে খেয়াল করে দেখো এই বিন্দুতে তাহলে তার ঢালের ভ্যালু কি? আমরা জানি ডিফারেন্সিয়েশনের ভ্যালুটাই তার ঢাল হবে, তাই না? এই আমি কি বলি নাই তোমাদের যে কোন একটা বিন্দুতে ঢালের ভ্যালু হচ্ছে তার ডিফারেন্সিয়েশনের ভ্যালু? জি ভাই বলছেন তো। তাইলে আমি বলতে পারি না যে এই ফাংশনটাকে সি বিন্দুতে ডিফারেন্সিয়েশন করলে এই যে স্পর্শকটা আছে সেটার ঢালটাই তো আমার এই বিন্দুর ঢাল, তাই না? জি ভাই। আচ্ছা, তাহলে আমি এই দুইটা যদি সমান হয় তাহলে আমি এই দুইটা জিনিসের আঙ্গিকে বা সাপেক্ষে আমি লিখতে পারি যে f of b minus f of a divided by b minus a is equal to হবে f prime f c। of c। লেখা যায়? জি ভাই লেখা যায়। অবশ্যই লেখা যায়। এটাই হচ্ছে আমার LMVT, এটাই হচ্ছে আমার LMVT, ল্যাগ্রেঞ্জ মিন ভ্যালু থিওরেম। বুঝতে পারছি? জিনিসটা কি বুঝতে পারছো তোমরা নাকি কোশ্চেন আছে কোনো? বলো। না ভাই বুঝতে পারছি। আচ্ছা, তো ঠিক আছে, এরপরের দিন হচ্ছে আমরা এটাই আমাদের মিন ভ্যালু থিওরেমের কি ছিল মানে ম্যাথমেটিক্যাল প্রুফটাও দেখাই দিছি প্লাস ইনটিউশন সহ। তো নেক্সট দিন হচ্ছে আমরা এই রিলেটেড ম্যাথ করে আমরা অফিশিয়ালি লিমিটের ম্যাথ করা শুরু করে দিব। আচ্ছা, আমি কি ম্যাথ করাইছি তোমাদের? না ভাই লিমিটেড ম্যাথ তো এখন পর্যন্ত করেন নাই। আচ্ছা, করাই নাই। আচ্ছা, আমি তাহলে নেক্সট দিন হচ্ছে এই সম্পর্কিত কিছু টাইপ ওয়াইজ ম্যাথ করায় তোমাদেরকে সবগুলা ম্যাথ করতে দিব, ঠিক আছে? যদিও আমি ম্যাথ করাই দেই না, আমি জাস্ট থিওরি রিগরাসলি পড়াই। তারপর আমি যেহেতু এটা নতুন টাইপের আঙ্গিকের কোশ্চেন, আমি কিছু টাইপ ওয়াইজ করাই দিব। বুঝতে পারছো?
হুম হুম বুঝতে পারছো তোমরা? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে। তো বলো এতক্ষণ যা পড়ানো হলো এই রিলেটেড তোমাদের কোনো কোশ্চেন আছে কিনা? না ভাইয়া, আলহামদুলিল্লাহ। আচ্ছা, ক্লাস করতে কোনো প্রবলেম হয়েছে? কোনো না কারেন্ট চলে গেছে বা এরকম কোনো ডিফিকাল্টি ফেস করছো? না ভাই, আজকে কোনো সমস্যা হয়নি। আচ্ছা, কোনো প্রবলেম হয় নাই। এই মাহিনের কি অবস্থা? জি ভাইয়া, কোনো সমস্যা নেই। এই হাসবি? আসবি তো অনেকক্ষণ ধরেই নাই। আজকে কারেন্ট চলে গেছে মনে হয়। ও আচ্ছা, হাসবির কারেন্ট চলে গেছে, অসুবিধা নেই, আমি রেকর্ডটা দিয়ে দিব না, সমস্যা নাই। আর তাসনিম তানজিম তোমাদের কোনো প্রবলেম হয় নাই তো না? না ভাইয়া। আচ্ছা ঠিক আছে। আর যেহেতু ফারদিন একটু মানে সমস্যাতে আছে, তো অসুবিধা নেই, ও চাইলে রেকর্ড গুলো দেখলে ইনশাল্লাহ কভার হয়ে যাবে, ঠিক আছে? কেননা ক্যালকুলাস আসলে অনেক ইম্পর্টেন্ট একটা টপিক, তো পুরো ইন্টারমিডিয়েট সিলেবাসের, তো এগুলো আসলে মিস হইলে একটু সমস্যা আছে। তো আমি রেকর্ডের লিঙ্কটা তোমাদেরকে দিয়ে দিব, বা এছাড়াও যদি লিঙ্ক নাও পাও তো বেসিক্যালি ওই ইউটিউব চ্যানেলেই পেয়ে যাবা, ঠিক আছে? জি ভাইয়া। ওকে, ঠিক আছে, তো আজকে এতটুকু পর্যন্ত, সবাইকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।